আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় নতুন নির্বাচন কমিশন। একতরফা নয়, প্রতিযোগিতামূলক ভোটের প্রতিশ্রুতি। নতুন কমিশনকে স্বাগত জানালো বিএনপি। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে অবিলম্বে ভোটের তাগিদ। নবগঠিত ইসি প্রত্যাখ্যান নাগরিক কমিটির। রাজধানীতে আবারও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, বিক্ষোভ, যানজটে নাকাল নগরবাসী। বন্ধ না করে চালকদের নিয়মের মধ্যে আনার তাগিদ যাত্রীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সাংবিধানিক দায়িত্বের শপথ সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি রেফাত আহমেদের কাছে শপথ নিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। বিশেষ পরিস্থিতিতেও চ্যালেঞ্জ মোকাবিলার সাহস ও অভিজ্ঞতা তার আছে বলেও জানান দেশের 14তম সিএসি। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ যাত্রা শুরু হলো এএমএম নাসির উদ্দিন কমিশনের। রোববার দুপুর 1:30টায় প্রধান বিচারপতি রেফাত আহমেদ সিএসি হিসাবে শপথ পড়ান সাবেক এই আমলাকে। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। এরপর শপথ নেন 4 নির্বাচন কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। শপথ শেষে নির্ধারিত বইয়ে একে একে স্বাক্ষর করেন নতুন কমিশনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্য, বিচারপতি ও ইসির কর্মকর্তারা। পরে ফটো সেশন ও চা চক্র শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন সিএসি এএমএম নাসির উদ্দিন। শপথ যেটা নিয়েছি, এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। এই শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই। যারা হয়তো আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ করে, শপথ ভঙ্গ হবে না। আমি এটাকে একটা নিজের জীবনের একটা বড় অপরচুনিটি হিসাবে দেখছি। এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে ভোটারদের অধিকার ফিরিয়ে আনতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজের সক্ষমতাও তুলে ধরেন তিনি। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। সুপ্রিম কোর্ট থেকে সরাসরি নির্বাচন কমিশনে যান নতুন সিএসি ও 4 নির্বাচন কমিশনার। সবকিছু ঠিকঠাক থাকলে এএমএম নাসির উদ্দিন কমিশনই আয়োজন করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে যাত্রা শুরু হলো এএমএম নাসির উদ্দিন কমিশনের। গত 3টি সংসদ নির্বাচন নিয়ে টানা বিতর্কের পর এবার নতুন ইতিহাস সৃষ্টির সুযোগ রয়েছে এই কমিশনের। তবে বিশ্লেষকরা বলছেন সবই নির্ভর করছে নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। একতরফা নয়, প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানালেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই তার কমিশনের মূল উদ্দেশ্য। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নতুন দায়িত্ব নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। শপথের পর আগারগাঁও নির্বাচন ভবনে আসেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনাররা। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলে নতুন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হবে। ইলেকশন করার জন্য যে রিফর্মগুলো এসেনশিয়াল সেগুলো করতে হবে। সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই, এবং আই এম কনভিন্সড
যে কোনো চাপ থাকবে না, যে জাতির প্রতি যে একটা ওয়াদা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাআল্লাহ তা করব। তিনি বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচন চায় না নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলটি নিয়ে বিতর্ক চলছে, সেটি ফয়সালা হলেই সিদ্ধান্ত নেওয়া হবে। ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছেই, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেব। এ সময় অংশগ্রহণমূলক নিরাপদ পরিবেশ ভোটের জন্য তৈরি করতে সবার কাছে সহযোগিতা চেয়েছেন নতুন সিইসি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে অনতিবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। দলের নেতারা বলেন, জন আকাঙ্ক্ষার বাস্তবায়নই সংবিধান, সেজন্যই বিএনপি দ্রুত নির্বাচন চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, রোহিঙ্গা ইস্যুসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় নতুন নির্বাচন কমিশনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। এখন যত দ্রুত সম্ভব কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে, সেটাই জনগণের প্রত্যাশা। সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে। দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তো আজকে শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মঈন খান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারকে বিদায় করে জনগণ অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র প্রতিষ্ঠার ম্যান্ডেট দিয়েছে, তাই দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে কে দেশ শাসন করবে। যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে, তত দ্রুত বিশৃঙ্খলা নিরসন হবে। প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে গঠিত নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। রাজনৈতিক দলগুলোর চাপেই অন্তর্বর্তী সরকার ইসি গঠন করেছে বলেও মনে করছেন কমিটির নেতারা। রাজধানীতে নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ওই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করে। জুলাই বিপ্লবের পর ওই আইনটি বাতিল করাই যুক্তিযুক্ত ছিল বলেও জানানো হয়। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনারদের নিয়োগ সহ শপথ গ্রহণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে জাতীয় নাগরিক কমিটি। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলোপের লক্ষ্যে সকল ধরনের সংস্কার পদক্ষেপ গ্রহণ করা না গেলে গণঅভ্যুত্থানের লক্ষ্য অর্জিত হবে না এবং শহীদদের রক্তের সাথে তা বেঈমানি শামিল। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিতে রাজধানীতে রোববারও বিক্ষোভ মিছিল সহ গণ অবস্থান করেছে ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকরা। দিনভর তাদের অবস্থানে সড়কে দেখা দেয় তীব্র যানজট, কোথাও কোথাও ঘটে সংঘর্ষের ঘটনা।
দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। গত কয়েকদিন ধরেই রাজধানীর রাজপথ ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকদের দখলে। দাবি আদায়ে এবার জাতীয় প্রেস ক্লাবে গণ অবস্থান তাদের। সকাল থেকে রাজধানীর হাজারীবাগ, কামরাঙ্গীরচর সহ বিভিন্ন এলাকা থেকে জমায়েত হয় প্রেস ক্লাবে। সড়ক অবরোধ করে স্লোগান দেয় তারা। আমাকে দৈনিক 800 টাকার উপরে কিস্তি, ঠিক আছে, আমরা কিন্তু এটা একটা বইতে দেখ। আমার করলে মামা চলো একটু মেডিকেল যায়, আমার পোলাটা মরে গেছে। কে যায়? আমরা যাই। পায়ের রিকশালারে কি ধরে লয়ে যায়? যাই তো অটোই মামা করে লাগে, তাহলে আজকে অটোওয়ালারে উঠবো কে? আমি নিজে 3 জনকে ডেন্টাল এনে দিয়ে আসছি 5 আগস্টে 10 নম্বর থেকে। এটার কি অনুদান আমরা নাই? হাসিনা আমল যখন গেছে ওই আমলও তারা কোটি কোটি টাকা কামাইছে। আমাদের যে টাকা লিয়া অটো রিক্সা ভাই কত টাকা লিয়া ধরলে 1200 টাকা দিয়ে না দিলে ব্যাটারি দিম না। সব গাড়িতে ব্যাটারি আছে, তাহলে আমাদের অটো রিকশা চলে সমস্যা কি? অবিলম্বে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার এবং বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান করা সহ 11 দফা দাবি তুলে ধরে রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। সবাই একসাথে সংগঠন করে একসাথে ঐক্যবদ্ধ থাকবো। সাহেব চিন্তা করে দেখেন, যদি শহর দিয়ে গরিব মানুষ খেতে পারছেন, আপনিও বাঁচবেন না। গণ অবস্থানে সংহতি জানায় বাম জোটের নেতারাও। ঢাকা শহর থেকে 90% মানুষকে বিতাড়িত করতে চায় এক শ্রেণীর ষড়যন্ত্রকারী রিকশা শ্রমিক ভাইরা। এই দেশের ইতিহাসের বাঁকে বাঁকে প্রত্যেকটা পর্যায়ে জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। যেভাবে আমরা হাসিনার গুন্ডা বাহিনীকে আমরা নিবৃত করেছি, একইভাবে তাদেরকেও বিরত রাখার জন্য আপনারা। পরে শহীদ মিনারের উদ্দেশ্যে বিশাল মিছিল বের করে ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকরা। সংঘর্ষ চলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এছাড়াও শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে চলে বিক্ষোভ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। হুট করে অটোরিকশা বন্ধ না করে চালকদের নিয়মের মধ্যে আনার তাগিদ দিয়েছেন যাত্রীরা। তারা বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর পুনর্বাসনের ব্যবস্থা করে অটোরিকশা সমস্যার সমাধান করতে হবে সরকারকেই, নইলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন দিকে নিতে অপচেষ্টা চালাতে পারে সুবিধাবাদীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যদি অটো বন্ধ করে আমার ব্যাটা লাতিলে পড়ে যাবে। অটো চালকের এই আর্তনাদ অজানা নয়। 1.5 লাখ টাকা কিস্তি লইছে, অল্প কদিন হচ্ছে, আমি কিস্তি দিমু কেমনে? তাদের বেশিরভাগই ঋণ করে কিনেছেন এই অটোরিকশা। চালাতে না পারলে পড়বেন মহা বিপদে। পাও ধরে এরকম বাজাও করে রাখছি স্যার, কামছি স্যার, সকালবেলা বাইরে হয়েছি স্যার, একটা কামে নেই। আমরা বিগত সময় দেখেছি সরকার কোনো কর্মসংস্থান করতে পারেনি, বরং বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ বেকার হয়েছে। 12টার পর থেকে ফজর পর্যন্ত একটা অবৈধ লাইন দেয়, বন্ধ করে বিদ্যুৎ লাইন দিবে এবং কোনো ভিআইপি রোডে চলতে পারবো না। কিন্তু অটোরিকশা বন্ধের নির্দেশ কেন আসছে ঘুরে ফিরে? নগরবাসী বলছেন, অটোরিকশার কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে, অনেকেই প্রাণ হারাচ্ছেন। ওদের না গতিতে নিয়ন্ত্রণ আছে, না ব্রেকিং সিস্টেম ভালো আছে, ওদের চাক্কাও হইলো এত মজবুত না। এটা যদি স্টপ করতে হইতো তাইলে অনেক আগে থেকেই স্টপ করতে হইতো, এত বৃদ্ধি করতে দেওয়াই উচিত হয় না। স্বল্প জায়গা যাতায়াতের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই যাত্রীদের পক্ষে সুবিধা হয়েছে। যাত্রীরা বলছেন, অটোর প্রয়োজন আছে, তবে নিয়মেরও বিকল্প নেই। অ্যাভাব 18 থেকে একটা নর্মাল মানে 40-50-এর মধ্যে তারাই লিমিটেড থাকাটা বেটার, বিশেষ করে যারা নিয়ম কানুনগুলা জানে। এটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে যেমন আমাদের পরিবহনের সংকট হবে, তারপরে দ্বিতীয়ত হলো বেকারত্ব বেড়ে যাবে, তখন রাহাজানি দেশের মধ্যে আরো বৃদ্ধি পাবে। এজন্য সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণের তাগিদ নাগরিক মনে। অটো নিয়ে আন্দোলন চলছে, বিশ্লেষণ হচ্ছে নানাভাবে। অনেকেই মনে করছেন যে অটো কোন রুটে চলবে এবং কোন বয়সী চালক অটো চালাতে পারবে, একই সঙ্গে গতি কেমন থাকবে, এই বিষয়গুলোকে যদি ঠিক করা যায় তাহলেই নগর জীবনে ফিরতে পারে স্বস্তি। সেই সঙ্গে সতর্ক করা হচ্ছে যেন এই অটো আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে উচ্চ আদালত যে নির্দেশনা দেবেন সরকার তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। উপদেষ্টা জানান, সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহান বিজয় দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সংজ্ঞা নেই বলেও জানান তিনি। তাগো দাবি আমরা মানবো, আমাদের দাবিও তারা মানবে। অটোরিকশার সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করবো, এটা উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে। ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। অটোরিকশার বিষয়টি আইনিভাবে সমাধানে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিদেশ ভ্রমণকালে বিমানবন্দরে হয়রানি রোধে সব সংস্থার সাথে সমন্বয় করতে নীতিমালা করবে সরকার। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে যথাযথ প্রক্রিয়ায় দাবি দেওয়া তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 2026 সালের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেনের এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখনো নির্বাচনের তারিখ চূড়ান্ত করেনি। বলেন, নির্বাচনের ব্যাপারে অন্যদের মন্তব্য ব্যক্তিগত। আগামী মাসের মাঝামাঝি গুম কমিশন প্রতিবেদন দেবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। গুম কমিশনের সাথে গত কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আরো কয়েকজন অন্যান্য উপদেষ্টা মিলে একটা বৈঠক হয়েছে। সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি তারা একটা ইন্টারিম রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে সরকার যদি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ব্যবস্থা নেবে। শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত সহ 11 দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দেখা করে মার্কিন প্রতিনিধি দল এই তাগিদ দেন। তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফিরে পেতে হলে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান তারা। এ সময় বাণিজ্য সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। গার্মেন্টস সেক্টরের সক্ষমতা বাড়াতে দেশটি সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। আমরা 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনা। এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি এবং আমরা দুজনের অবস্থানকে উপলব্ধি করি এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা 11 দফা বাস্তবায়ন করতে পারি এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। আর এবারে থাকছে পার্টিক্স খেলার খবর। আইপিএল এর ইতিহাসে রেকর্ড 27 কোটি রুপিতে ঋষভ পান্টকে কিনে নিল লখনৌ সুপার জায়ান্টস। সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে 2 দিনের এই নিলাম। পান্টের পরই উঠে এসেছে শ্রেয়াস আয়ারের দাম। চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে 26 কোটি 75 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। আর গত আসরে সবচেয়ে বেশি দাম 25 কোটি রুপিতে বিক্রিত অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে 12 কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। 18 কোটিতে আর্শদীপকে নিয়েছে প্রীতি জিন্তার দল। পাঞ্জাব কিংস একই দামে যুজবেন্দ্র চাহালকেও নিয়েছে তারা। মোহাম্মদ সিরাজকে নিয়েছে গুজরাট টাইটান্স। মোহাম্মদ সামিকে 10 কোটিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় নতুন নির্বাচন কমিশন। একতরফা নয়, প্রতিযোগিতামূলক ভোটের প্রতিশ্রুতি। নতুন কমিশনকে স্বাগত জানালো বিএনপি। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে অবিলম্বে ভোটের তাগিদ। নবগঠিত ইসি প্রত্যাখ্যান নাগরিক কমিটির। রাজধানীতে আবারও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, বিক্ষোভ, যানজটে নাকাল নগরবাসী। বন্ধ না করে চালকদের নিয়মের মধ্যে আনার তাগিদ যাত্রীদের।
এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।